ক্লাসটার প্রথম ক্লাস আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন দিয়ে। আচ্ছা, তো শুরুর আগে আমি তোমাদের একটা ছোট্ট করে গল্প বলি, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কিছু কিছু গল্প খুব বোকা বোকা মনে হতে পারে, কিন্তু সেগুলো আমি বলি খুব একান্ত সাইকোলজিক্যাল এর ওয়েতে, যাতে করে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হতে পারে। আচ্ছা, গল্পটা মন দিয়ে শোনো। আমি প্রত্যেকটা ক্লাসের আগে যেখানে প্রয়োজন পড়বে, আমি আমার সাথে তোমরা যতদিন এইভাবে যুক্ত থাকবে, যতদিন আমার সাথে তোমাদের ক্লাস হবে, আমি প্রত্যেকটা টপিকের পরিপ্রেক্ষিতে তোমাদের একটা ভিত তৈরি করে দেওয়ার জন্য আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো আমার নিজের তৈরি করা কিছু গল্প বলা, যেভাবে কানেক্টেড হবে আর কি। এবং সেই গল্পটা যদি মন দিয়ে বুঝে শুনে বুঝে নিজের জায়গায় নিয়ে নিতে পারো, নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় নিয়ে নিতে পারো, তাহলে যে টপিকটা পড়তে চলেছি সেই টপিকটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার গল্পটা কি, খুব র্যান্ডম একটা গল্প বলি। দুদিন আগে সরস্বতী পুজো গেল। আমার নিজস্ব অনেক স্টুডেন্ট রয়েছে, ব্যক্তিগত স্টুডেন্ট রয়েছে। তো তারা একদিন হঠাৎ করে অ্যাপ্রোচ করলো যে আমাকে বললো, স্যার দাদা, যে যেভাবে বলে যে আপনার ওখানে সরস্বতী পুজো করুন। তো অ্যাপ্রোচটা করেছিল 1 উইক এগো। তো 1 উইক এগো আমি মুর্শিদাবাদে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম। তো যাই হোক, তো তখন বললাম না না আমি একটু ব্যস্ত আছি, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, তো আমি করতে পারবো না। তো আরো একজন অ্যাপ্রোচ করলো, তখন বললাম না, বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ব্যস্ততা আছে, পড়াশোনা আছে, হ্যানা আছে, তেনা আছে, তো আমি করতে পারবো না। তো আমি ফেরত এলাম, আমি রুমে ফিরলাম, বেলঘড়িয়া ফিরলাম, আমি বেলঘড়িয়াতে থাকি, বেলঘড়িয়া ফিরলাম। তো আমার সাথে আমার একটি ভাই থাকে। তো ওর সাথে লাঞ্চ করতে করতে ও বললো, দাদা সরস্বতী পুজো করলে কেমন হয়? তো তখন হঠাৎ করে আমার মনে হলো, তো হাতে আর একদিন না দুদিন সময় ছিল। তো যেহেতু সরস্বতী পুজো করা একটা 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 বেশ গ্যাদারিং এর বিষয়, অনেক কিছু বিষয়পত্র থাকে, খাওয়া দাওয়ার বিষয়পত্র থাকে, টোটাল অ্যারেঞ্জের বিষয় থাকে। তো আমি বললাম যে এরকম 11th আওয়ারে সম্ভব? ঠিক আছে, তোর প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করছি, আমি দেখছি কি করা যায়। তো এবার তারপর আমি চিন্তা ভাবনা করতে বসলাম, কারণ অনেক মানুষজন রয়েছে, সবাইকে ইনভাইট করতে হবে, সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। তো তখন আমি চিন্তা ভাবনা করতে বসলাম যে কিভাবে কি রকম ভাবে করা যেতে পারে। তো আমার মূল উদ্দেশ্যটা তাহলে কি হলো, যে সরস্বতী পুজো করতে হবে। আচ্ছা, তো তার ফলে আমাকে প্রথমেই ঠিক করে নিতে হবে যে আমাকে একটা অর্গানাইজেশন ঠিক করে নিতে হবে। অর্গানাইজেশন মিনস যারা এটাকে অর্গানাইজ করবে, একটা বডি তৈরি করে নিতে হবে, যে কারো উপর বাজারের দায়িত্বটা থাকলো, কারো উপর দায়িত্ব থাকলো প্রতিমাটাকে কেনা, কারো উপর দায়িত্বটা থাকলো যে কি বলবো, বাজার ঘাটটা করা, রাইট? তো এবার আমার এখানে যে পুরো রুমটা রয়েছে, আমার যে ফ্লোরটা রয়েছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ডেকোরেটার্স করতে হবে, দুপুরের খিচুড়ির ব্যবস্থা করতে হবে, হ্যানা তেনা সমস্ত কিছু বিষয় আছে। তো ফলে প্রাথমিকভাবে আমাকে করতে হলো কি, একটা একটা কমিটি তৈরি করে দিতে হলো। এটা হচ্ছে প্রাথমিক বিষয়। কিন্তু সরস্বতী পুজো অনেক পরে, আগে কমিটিটা আমাকে গঠন করতে হবে। তাহলে মূল উদ্দেশ্য কিন্তু সরস্বতী পুজো করা, কিন্তু তার 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 পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমাকে একটা কমিটি গঠন করতে হবে। তো আমি কমিটি গঠনটা করলাম, ভেরি গুড। তো এবার আমি প্রধান হওয়ার পরিপ্রেক্ষিতে, তো এবং যে আমার ভাইটি রতন, তো ও আমার কি বলবো, আমার সাথী, অন্যতম সাথী। তো হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে মূল দায়িত্বটা কাকে দেওয়া যেতে পারে। তখন রতন আমায় অ্যাডভাইস করলো, দাদা একে এই দায়িত্বটা দাও, কারণ অনেক স্টুডেন্ট আছে, র্যান্ডাম প্রচুর স্টুডেন্ট আছে, বেলগড়াতে আমার প্রচুর পরিচিতি, বা আরো বিভিন্ন পার্টসে রয়েছে, অন্য নানান ডিস্ট্রিক্টে রয়েছে, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতেই। তো কাকে কাকে মূল দায়িত্বটা দেওয়া যেতে পারে। তো এরকম অনেকগুলো র্যান্ডাম নাম ঠিক করা হলো, কনসাসলি ঠিক করা হলো, র্যান্ডাম হলেও, দিয়ে তাকে তাকে দায়িত্ব ঠিক করে দেওয়া হলো। তো কিছু দায়িত্ব এমন জনকে দেওয়া হলো যে নামটা কিনা আমি নমিনেট করলাম, কিংবা রতন নমিনেট করলো। এবং আরো কিছু নাম ঠিক করা হলো যেগুলো কিনা কোথাও না কোথাও সকলের সম্মতিতে ঠিক করা হলো, দিয়ে এরকম করে একটা কমিটি ঠিক করা হলো, দিয়ে তার মধ্য দিয়ে এবার সরস্বতী পুজোটাকে অ্যারেঞ্জ করা হলো। তাহলে সরস্বতী পুজোটাকে অ্যারেঞ্জ করার পরিপ্রেক্ষিতে এটা মূল উদ্দেশ্য ছিল। তার আগে প্রাথমিকভাবে আমাকে একটা কমিটি গঠন করতে হলো, এবং যেই কমিটিতে কি করা হলো, যে এমন কিছু মেম্বার রাখা হলো যারা কিনা নমিনেটেড। সেই নমিনেটটা কারা করলো, যে হ্যাঁ, আমি আর আমার ভাই রতন। এবং আরো কিছুজন মেম্বার থাকলো, যে মেম্বারদেরকে থ্রু ইলেকশনের মধ্য দিয়ে, তার মানে অনেকজনের মতামত নিয়ে, তাহলে ওটা ওয়ান কাইন্ড অফ ইলেকশন হতে পারে যদি আমি বইয়ের ভাষাতে যাই। তাহলে ইলেকশনের মধ্য দিয়ে কয়েকজনকে ঠিক করা হলো, দিয়ে সকলের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার আলটিমেটলি আমরা এবার এই কাজে নিযুক্ত হয়ে গেলাম, যে হ্যাঁ এটা করতে হবে, ওটা করতে হবে, দিয়ে আলটিমেটলি আমাদের সরস্বতী পুজোটাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে গতকাল পর্যন্ত সমস্ত কিছু শেষ হয়ে গেল, বিসর্জন আর কি, যা কিছু হয়। তো এই ছিল ঘটনা। তাহলে এই গল্পের মধ্য দিয়ে এবার আমরা আসি,
এই গল্পের মধ্যে দিয়ে আমরা তাহলে কি জানলাম, যে একটা বিষয় আবেদন উঠছিল, সেই আবেদনটা কি সরস্বতী পুজো করতে হবে, এবং সেই সরস্বতী পুজোর যে আবেদনটা সেটা প্রথমেই দু একজন করছিল আমাকে, এবং আমি খারিজ করে দিচ্ছিলাম, কারণ আমার হাতে সুপ্রিম পাওয়ারটা রয়েছে, কারণ আমি যদি না বলি আমার এখানে তো সেটা সম্ভবই নয়, বা কোনোভাবেই সেটা আসছে না ঘটনাটা, সেটাকে এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা। তো আমি সেটাকে খারিজ করে দিলাম। আলটিমেটলি একটা টাইম গিয়ে আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম, অ্যাডমিট করলাম, ঠিক আছে চলো এটা করে দেওয়া যাবে। তারপরও আমি কিছুটা সময় নিলাম, ভাবতে সময় নিলাম, তারপর সেটাকে আমি বললাম ইটস ওকে, ইট উইল বি ডান, ঠিক আছে। তো বেশ, তারপর একটা কমিটি গঠন করে দেওয়া হলো, এবং সেই কমিটির থ্রু দিয়ে আলটিমেটলি সরস্বতী পুজোটাকে আমরা এইভাবে এক্সিকিউট করলাম, এইভাবে উদযাপন করলাম। তো এবার আমরা আসি আমাদের আজকের টপিকটাতে, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এই মেকিং অফ দ্য কনস্টিটিউশনটা হচ্ছে সরস্বতী পুজো। ওকে, তাহলে সরস্বতী পুজো মেকিং অফ দ্য কনস্টিটিউশন এটা অনেক পরে। তাহলে প্রথমেই কি করতে হবে, প্রথমে আমাকে কমিটিটা গঠন করতে হচ্ছিল সরস্বতী পুজো করতে গিয়ে। সেই কমিটিটাই হচ্ছে, এখানে নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সিএ মানে সিটিজেনশিপ অ্যাক্ট নয় কিন্তু, হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো তাহলে প্রাথমিক আমাদের যে বিষয়টা, যে লক্ষ্যটা থাকছে, আগে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যে কিনা ওই সরস্বতী পুজোটা করবে, তার মানে হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশনটা করবে, রাইট। তো তাহলে প্রথমেই আমাদের বারবার আবেদন উঠছিল যে আমাদেরকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে, তৈরি করে দিন। কাকে আবেদনটা করছে, সরস্বতী পুজো করতে হবে, আবেদনটা করছিল আমাকে, আমি পুলক, আমাকে আবেদনটা করছিল। এক সেকেন্ড, এটা খুব নড়াচড়া করছে স্ট্যান্ডটা, এক সেকেন্ড। হ্যাঁ, তো তখন সুপ্রিমো ছিল কিন্তু আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট তখন ছিল সুপ্রিমো। তাই ব্রিটিশ গভর্নমেন্টকে বারবার আবেদন করা হচ্ছিল যে আমাদেরকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে দিন। তার কারণ, তোমরা যারা একদম নতুন তারা কিন্তু খুব মন দিয়ে শোনো, তার কারণ আমরা বাড়ি তৈরি করতে গিয়ে তোমরা সবসময় জানো আগে ভিতটা হচ্ছে সব থেকে জরুরি বিষয়। তো এইগুলো কিন্তু ভিত। আমার ক্লাস যতগুলোই হবে না কেন, সেই ক্লাসগুলো করতে করতে এমন অনেক আনুষঙ্গিক বিষয় আলোচনা হবে, যাতে করে যেই টপিক তুমি পড়োনি তারও ধারণা কিন্তু আগে থেকেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি কানেক্টিভ ওয়েতে আমি অনেক গল্প বলে দেবো, যেটা কিনা প্রথম থেকে সেই ধারণাটা হয়ে যাবে, পরবর্তী দেখবে সেই টপিকগুলো আসছে কিন্তু আগেই ধারণা হয়ে যাবে। তাহলে মন দিয়ে খুব শোনো, তাহলে এখন থেকে অনেকটা ম্যাচিওর হয়ে যাবে। তো কি হচ্ছে, আচ্ছা, আর এই টপিকটা পড়তে গিয়ে আজকে আইএনএম এর অনেক কিছু অংশ আমরা জানবো, যেটা একদম ডিরেক্ট ওয়েতে প্রিলিমস বা মেন্সে কোশ্চেন আসে। তোমাদের আইএনএম পড়াবেন অনির্বাণ স্যার, তোমাদের পড়াবেন, হি ইজ হ্যাভিং ইমেন্স নলেজ ইন আইএনএম অ্যালং উইথ আদার সাবজেক্ট। তো সেখানে উনি অনেক কিছুই বলে দেবেন। আজকে তোমাদের আমি এটা পড়াতে গিয়ে কানেক্টিভ ওয়েতে আইএনএম এর কিছু কিছু পয়েন্ট এটা আসবেই, মানে এটার সাথে জড়িত, সেই জায়গাও আমি বলে দেবো, যেটা কিনা আইএনএম এর কোশ্চেন ডিরেক্ট আসে, তোমায় বলবো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা তখন ব্রিটিশ অথরিটি রাজের মধ্যে ছিলাম। তো সেই মুহূর্তে আমাদের একটা খুব ধারণা ক্লিয়ার ছিল, আমাদের বলতে আমরা তখনকার সময়ে যখন কিনা ব্রিটিশ অথরিটি আমাদের ওপর তাদের রাজত্ব কায়েম করে রেখেছে, তখনকার আমাদের মেন যারা লিডার ছিলেন, সে তুমি জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, যারা সমস্ত তখনকার মেন মেন লিডার ছিল, লেফটের এম এন রয় ছিলেন, ঠিক আছে, এখন নাম বললে শেষ হবে না। তোমার আমাদের ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর ছিলেন। তো তখনকার মেন মেন লিডাররা তারা এটা বুঝে গিয়েছিলেন যে একটা দেশকে ডেমোক্রেটিক ওয়েতে যদি চালাতে হয়, তাহলে তার প্রাথমিক যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কনস্টিটিউশন। এটা তারা খুব ভালোই বুঝে গিয়েছিলেন। ফলে তাদের কনসাসনেসে এটা ছিল, আমাদেরকে যেমন করে হোক একটা কনস্টিটিউশন তৈরি করতে হবে, এবং সাথে সাথে আমাদের তো স্বাধীনতাটা তো পেতেই হবে। তাহলে দুটো জিনিস কিন্তু মাথায় আসছে ওনাদের ওই সময়। তাহলে ওই সময় বলতে কোন সময় সেটার একটা টাচ দিয়ে দিলাম, এবং তাদের মাথায় কেন কনস্টিটিউশন তৈরি করার ধারণাটা আসছে সেটাও বলে দিলাম, রাইট। কোনো কিছুই তোমাদের উপর উপর হবে না কিন্তু, একদম প্রথম থেকেই বলে দিয়েছি, একদম ইন ডিটেলস হবে। তারপর তোমাদের সাথে ইন্টারাক্ট করবো, তাহলে কোনো রকম ফাঁক ফোকর থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে শুরুর দিন, তাই শুরুতে ইন্ট্রো করতে গিয়ে কিছুটা সময় চলে গেল, কিন্তু এই সময়টা অন্যদিন আর ব্যয় হবে না আশা করি। তো যাই হোক, তো ফলে প্রাথমিকভাবে এই যে কনস্টিটিউশন তৈরি করার যে কনসেপ্টটা তৈরি হলো বা মাথায় এলো, তো সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে, এই যে ভাবনাটা প্রথম এসেছিল 1934-এ, সেটা এসেছিল এম এন রায়ের মাথায়। এবং এম এন রয়, যিনি কিনা আমাদের তখনকার লেফটের অন্যতম পায়োনিয়ার ছিলেন, ঠিক আছে। তো তিনি প্রথমবার তার তরফ থেকে আইডিয়াটা এলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করতে হবে। তিনি প্রথমবার এটাকে ফরওয়ার্ড করলেন যে we must have constituent assembly because we wanted to make our constitution for our country.
এই ছিল প্রাথমিক স্টেপ, একদম প্রথম স্টেপটা। যদি বলে এই প্রশ্নটা এটা হবে যে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে, যে কিনা কনস্টিটিউশনটা তৈরি করবে, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে আইডিয়াটা সেটা কে পুট ফরওয়ার্ড, কার দ্বারা হলো, সেটা হবে আনসার এম এন রয়। তাহলে প্রশ্ন কিভাবে পড়বে এটাও তোমাদেরকে আমি ধারণাটা দেবো বলেছি, ঠিক আছে, সেটা আমি বলে বলে যাচ্ছি। ওকে, তো কিন্তু এই প্রথম দিকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, সরস্বতী পুজোর কনসেপ্টটা যেটা দিয়েছিলাম সেই জায়গাটা কানেক্ট করো, তো রিজেক্ট করে দেওয়া হলো। তারপর 1935 সালে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা কিনা সেই মুহূর্তে সব থেকে বড় দল ছিল বলা যায়, যেটা কিনা বর্তমানে যে কংগ্রেস সেটাই তখনকার আইএনসি ছিল, ঠিক আছে। তো আইএনসি সেও অফিসিয়ালি ডিমান্ড করলো যে হ্যাঁ আমাদের কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, যাতে করে আমরা আমাদের মতো করে কনস্টিটিউশনটা তৈরি করতে পারি। ভেরি গুড। তাহলে 1935 গেল, তখনও মেনে নেওয়া হলো না। এরপর 1938-এ, এই সালটা এখানে লেখা নেই, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ক্লাস শেষে, যখন ক্লাসটা একদম কমপ্লিট হবে তারপর তোমরা পিডিএফটা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর এই পিডিএফটা খুব অর্গানাইজড ভাবে তৈরি করা, ঠিক আছে। কেন অর্গানাইজড ভাবে তৈরি করা, কি বিষয়, সেটা পরে কথা প্রসঙ্গে আমি বলবো। যাই হোক, তো 1938 সালে জেএল নেহরু, সবাই চেনো তোমরা, ফার্স্ট প্রাইম মিনিস্টার, তো জেএল নেহরু অন বিহাফ অফ আইএনসি, আইএনসির বিহাফে উনি আবার আলাদা করে উনি ডিক্লেয়ার করলেন যে দ্যাট দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেমড উইথাউট আউটসাইড ইন্টারফারেন্স। জওয়াহরলাল নেহরুর বক্তব্য হচ্ছে যে আমাদের স্বাধীন ভারতবর্ষের একটা কনস্টিটিউশন অবশ্যই ফ্রেম করা দরকার, এবং সেই কনস্টিটিউশনটা তৈরি করা হবে বাইরের কোন রকম ইন্টারফারেন্স ছাড়াই। মানে খানিকটা ওই আহ, একটা কানেকশন বলি, যেটা যদিও এই বিষয়টা একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, খানিকটা ওই সেই নিয়াদ উপিয়ার সেই একটা বক্তব্য ছিল না, যে সুন মেরি বাত ইটস হার চয়েস, লাইকটা মানে মানে এটা বোঝাচ্ছে, এটা ঘটনাটা বোঝাচ্ছে যে বাইরের কেউ কিছু কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করবে না, বক্তব্য রাখবে না, আমাদের জিনিস আমরাই তৈরি করব, আমাদের বিষয়ে আমরা যা চয়েস নেব সেটাই হবে, রাইট। এটাকে খানিকটা বলা হয় সোভারিন। মানে যেহেতু তখনও পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের উপর রাজত্ব করছে, এবং আমরা যেহেতু আমাদের দেশের জন্য কনস্টিটিউশন তৈরি করতে চাইছি, তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের কোন রকম সাহায্য নেব না, তাদের কোন রকম ইন্টারফারেন্স আমরা নেব না। আমরা কনস্টিটিউশন তৈরি করব সমগ্রভাবে, একদম আলটিমেট ভাবে আমাদের প্রচেষ্টায় আমাদের যা কিছু কন্ট্রিবিউশন সেটা আমাদেরই থাকবে, কারো কোন রকম হস্তক্ষেপ থাকবে না। এটা জওয়াহরলাল নেহরুর বক্তব্য ছিল সেই মুহূর্তে 1938-এ। তো সেটাও কোনো না কোনো ভাবে রিজেক্ট হয়ে গেল। ব্যাস, ধাপে ধাপে আসছি, কিন্তু একদম সুন্দর করে ধাপে ধাপে আসছি, এইভাবে পুরো নলেজটা কিন্তু ক্লিয়ার হবে, কোনো জায়গায় কোনো রকম ফাঁক ফোকর থাকবে না। আমি সবসময় বলি, ওই তোমরা সোনার কথা বলো, 24 ক্যারেট গোল্ডের যে ক্ল্যারিটিটা সেটা কিন্তু লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে 1940, এইটাই ইতিহাসের প্রশ্ন এসে যায় যে 1940 তোমাকে প্রশ্ন করবে আগস্ট অফার কোন বৎসর, আগস্ট অফার কোন বৎসর, এটাই তোমাকে ইতিহাসে একদম ডিরেক্ট প্রশ্ন করবে, তোমাকে সালটা চাইবে 1940, ইতিহাসের একটা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা পলিটিতে ফিরে আসি। 1940-তে এইবার এসে আমি প্রথমবার যখন রতন আমাকে ভাত খেতে খেতে বললো দুপুরে, মনে আছে পরশুদিন, বলছে দাদা এটা করা যাবে, আমি বললাম ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করছি, তার মানে কোথাও না কোথাও তখন অ্যাকসেপ্ট করলাম, সেটাই হয়ে গেল 1940। এই সালে আগস্ট অফারে গিয়ে ফাইনালি অ্যাকসেপ্টেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট থ্রু আগস্ট অফার। এই আগস্ট অফার, এটা ডিটেলস তোমরা ইতিহাসে পড়বে, এটার মানে কনস্টিটিউশনে বা পলিটিতে পড়ার কোনো দরকার নেই, যতটুকু কানেকশন আমি কিন্তু তার বেশি করেই বলে দেবো, সেটা নিয়ে কোনো রকম অ্যাংজাইটি রাখার দরকার নেই। তো আগস্ট অফারে এসে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথমবার কিন্তু মেনে নিল, ঠিক আছে চলো আমরা এটা মেনে নিলাম, দেখছি এবার এটা কি করা যায়। মেনে নেওয়ার সাথে সাথেই কিন্তু ইমপ্লিমেন্টটা হচ্ছিল না। তোমাকে যে উদাহরণটা দিলাম তোমাদেরকে, যে রতন যখন বললাম আমি তখন কিন্তু অ্যাকসেপ্ট করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমি ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিইনি, আমি চিন্তা ভাবনা করলাম। কারণ যেহেতু আমি কোথাও না কোথাও আমাকে এটা আলটিমেট হিসেবে, আমাকে সুপ্রিমো হিসেবে এটাকে দেখতে হবে, তাহলে আমাকে কিন্তু সবকিছু অ্যাসপেক্ট গুলোকে বিবেচনা করে নিতে হবে। তো ব্রিটিশ গভর্নমেন্ট তখন সমস্ত অ্যাসপেক্ট গুলো দেখার চেষ্টা করলো, এটাতে মেনে নিল। তাহলে প্রশ্নটা তোমার এটা আসবে যে কোন ইয়ারে বা কোন অফারের মধ্য দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথমবারের জন্য মেনে নিল যে হ্যাঁ চলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে দেওয়া যেতে পারে, তখন আনসারটা হবে এই 1940 থ্রু আগস্ট অফার। তো হয়ে গেল। এরপর আবার 1942-তে একটা 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 কমিটিকে পাঠানো হলো ইংল্যান্ড থেকে, তার নাম হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস মিশন। তো তোমাকে ইতিহাসে খুব ক্লিয়ার করে প্রশ্ন করবে যে ক্রিপস মিশন ইন হুইচ ইয়ার, আনসার হচ্ছে 1942। তোমাদেরকে বারবার বলছি একটু করে এগুলো জেনে নাও, একটা করে প্রশ্ন তুমি অবশ্যই পেয়ে যাবে হিস্ট্রি থেকে, আইএনএম থেকে। ওকে, তো স্ট্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে এলো,
এবং এসে বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের তো অনেক দাবি দেওয়া, তোমাদের কনস্টিটিউশন তৈরি করতে হবে, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, মানে অনেক কিছু বুঝতে শিখেছো, ভেরি গুড, ঠিক আছে, আমাদের তো গভর্নমেন্ট মেনেই নিয়েছে, ঠিক আছে তোমাদেরকে দেবো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে দেবো, কোনো অসুবিধে নেই, কিন্তু তার আগে একটা ফান্ডা আছে, ওই লেনদেন ব্যাপার আর কি, গিভ অ্যান্ড টেক অফার। তো ক্যা হোগা, বলছে যে আমরা এখন ওয়ার্ল্ড ওয়ার 2 তে লিপ্ত আছি, রাইট? আমাকে আমেরিকা খুব জ্বালাতন করছে। আমেরিকা কি জ্বালাতন করছে? আমেরিকা ব্রিটিশ গভর্নমেন্টকে সেই সময় খুব ঠেলা দিচ্ছে। কি ঠেলা দিচ্ছে? ব্রিটিশকে বলছিল যে তোমরা ভারতবর্ষের কাছে সহযোগিতাটাকে আহ কায়েম করার চেষ্টা করো, আদায় করার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে আমরা আরো বেশি ওয়ার্ল্ড ওয়ার 2 তে ভালো করে পার্টিসিপেটটা করতে পারবো। তো আমেরিকা যত ব্রিটিশ গভর্নমেন্টকে এইভাবে ঠেলা দিচ্ছিল, তখন ব্রিটিশ গভর্নমেন্ট সেটা এসেই সেই চালটাই খেললো। একটা কথা মাথায় রাখবে, যে ব্রিটিশ গভর্নমেন্টের সব থেকে বড় হাতিয়ার ছিল, সেটা তোমরা কম বেশি খুব ভালোই জানবে, যে তাদের সব থেকে বড় হাতিয়ার ছিল তাদের বুদ্ধিমত্তা, তাদের চালাকি। এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, সন্দেহ রাখার দরকারও নেই, ঠিক আছে, সেটা তোমরা ভালোই জানো। তো তারা এই চালাকিটা করলো, তারা বললো যে ঠিক আছে তোমাদেরকে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সিএ তৈরি করতে দেবো, কিন্তু তার আগে এই যে ওয়ার্ল্ড ওয়ার 2 তে লিপ্ত আছি 1939 থেকে 45 পর্যন্ত, এটা একটা দেখো প্রশ্ন হয়ে গেল, হ্যাঁ, তো এতে তোমরা আমাদেরকে সহযোগিতা করো। এবং এটা তো তখন বোঝা গেছে, কিন্তু তখন তো বোঝা যাচ্ছিল না যে কবে শেষ হবে। তো সেই জন্য বলছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হবে, তারপর পরই তোমাদেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার বিষয়টা আমরা একদম ঠিকঠাক করে দেবো, চাপ নেই, কিন্তু আমাদেরকে একটু হেল্প করো। আচ্ছা, আমি তোমাদেরকে বলি একটা কথা, সেটা হচ্ছে এই যে ফেজটা দেখতে পাচ্ছ, ক্রমাগত যখন আমরা স্বাধীনতার দিকে যাচ্ছি, ওই 40s এর দিকে যাচ্ছি, তোমাদেরকে একটা কথা বলি, এটা যেহেতু ওই আইএনএম এর জায়গা, আমার আমার ব্যক্তিগতভাবে আইএনএম খুব পছন্দের জায়গা। তো তোমরা যখন আইএনএম চর্চা করবে, এটা জানবে, বা এখানে কেউ কেউ আছো জানো অবশ্যই। তো এই মুহূর্তে বা এই পিরিয়ডটাতে তখনকার লিডারদের দুটো মেন চাহিদা ছিল। দুটো চাহিদা কি ছিল ওই মুহূর্তে? যে এক, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স লাগবে, কারণ প্রাথমিকভাবে ডমিনিয়ন স্ট্যাটাসটাই চাইছিল, কিন্তু যখন দেখলো না এই ডমিনিয়ন স্ট্যাটাসটা নিয়ে আমাদের কোনো লাভ নেই, ডমিনিয়ন স্ট্যাটাস বলতে কোথাও না কোথাও ব্রিটিশদের আধিপত্য থেকেই যাবে, তো ডমিনিয়ন স্ট্যাটাস বললো না না না, আমি আর ডমিনিয়ন স্ট্যাটাস নেব না, আমাকে লাগবে হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সিআই লিখে দিয়েছি, ঠিক আছে, আর লাগবে হচ্ছে কনস্টিটিউশন, তার মানে ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এই দুটো ছিল মেন হচ্ছে ডিমান্ড সেই মুহূর্তে, ভালো করে জেনে নাও, এগুলো হচ্ছে ডেপথের অংশ, এই জায়গাগুলো কিন্তু তুমি লক্ষ্মীকান্তের বইয়েও পাবে না। আমি একটা কথা বারবার বলি, খুব চিৎকার করতে করতে বলি, খুব কনসিয়াসলি বলি, যে লক্ষ্মীকান্ত বই হচ্ছে একদম অ্যাপেক্স লেভেলের বই, যেটা ইউপিএসসির অ্যাসপিরেন্টরা এটাকে বাইবেল গীতা বলে মনে করে পলিটির পরিপ্রেক্ষিতে। তো আমি এমন প্রচুর অংশ বলবো যতদিন আমার সাথে তোমাদের ক্লাস হবে, যেটা কিনা লক্ষ্মীকান্তের তার ছোঁয়াও পাবে না, পেলে হয়তো একটা দুটো ওয়ার্ড পেতে পারো, এরকম প্রচুর প্রচুর অংশ বলবো, ঠিক আছে, শুধু বুঝে নিয়ে নিজের জায়গাটা ঠিক করে নিতে পারাটাই হচ্ছে তোমাদের বিষয়। আচ্ছা, তো এই ডিমান্ড ছিল, কিন্তু এই দুটো ডিমান্ড কিভাবে অ্যাড্রেস করতে চাইছিল সেই মুহূর্তে ব্রিটিশ অথরিটি? তারা বললো এই যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, না না, এটা তো আমরা দিতে পারবো না, এটা আমরা পাচ্ছি না বাবু, তোমরা বরং ডমিনিয়ন স্ট্যাটাসটা নাও, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা সেটা আমরা মেনে নেব। ফলে কিন্তু এবার তোমরা বলো, এবার বলো, আমি তোমাদের কমেন্ট বক্সে যাচ্ছি, এটা কি এটা কি মেনে নেওয়া সম্ভব? তোমরা তোমাদের থটস থেকেই বলো, তোমরা ওই পিরিয়ডে ফিরে যাও টাইম মেশিনে করে, দিয়ে ভাবো তোমরা নিজেদেরকে, কেউ কেউ জওয়াহরলাল নেহরু ভাবো, রাজেন্দ্র প্রসাদ ভাবো, বি.আর. আম্বেদকর ভাবো, যা কিছু ভাবো, তোমরা বলো তোমাদের পক্ষে এটা কি মেনে নেওয়া সম্ভব? একদমই মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এতটা সময় পেরিয়ে গেছে, ঠিক আছে, এতটা সময় পেরিয়ে গেছে যেখানে কিনা আমরা এতটা কিছু বলিদান দিয়েছি, এতটা অপেক্ষা করেছি, এবং অপেক্ষার পর দেখবে যে তুমি ওই সামান্য কিছুতে সন্তুষ্ট নও। আমি খুব ছোটবেলায় আমার মনে আছে যে আমার সরস্বতী পুজোর কথাই মনে পড়ছে, তখন খুব ছোট ছিলাম, প্রাইমারিতে পড়তাম বা 5-এ পড়তাম, তখন জিন্সের প্যান্ট প্রথম প্রথম এসেছিল মার্কেটে, ঠিক আছে, আমার একদম প্রত্যন্ত গ্রামে বাড়ি। তো আমি মাকে বললাম যে আমাকে প্যান্ট কিনে দিতে হবে, প্যান্ট কিনে দিতে হবে, প্রথমে মা বলছে না প্যান্ট কিনে দেবো না, তারপর আমার মনে হলো যে জিন্সের প্যান্ট কিনে দিতে হবে, তখন মা যখন রাজি হলো যে হ্যাঁ প্যান্ট কিনে দেবো, তখন বললাম না আমার জিন্সের প্যান্টই লাগবে, ঠিক আছে, জিন্সের প্যান্ট ছাড়া আমি কিছুই নেবো না। তো এটাই হয় আর কি, যে আমরা যখন অনেকটা অপেক্ষা করি, তখন আমার একদম আলটিমেটটাই লাগবে, একটু সামান্য কিছুতে আমি কিন্তু খুশি হব না, এটা আমরা করেই থাকি। তো আমরাও কিন্তু ওই মুহূর্তে খুশি হলাম না, ফলে কিন্তু এই আগস্ট অফার আমরা প্রাথমিকভাবে, বা এই ক্রিপস মিশন আমরা প্রাথমিকভাবে খুব একটা মেনে নিচ্ছিলাম না, এটা হিস্ট্রিতে তোমাদের অনির্বাণ স্যার খুব ভালো করেই বলে দেবেন।
তো এটা কিন্তু মেনে নিচ্ছিলাম না। তার ফলে আমি কিন্তু তোমাদের একটা প্রুফ দিতে পারি। সেই জন্য বলো তো, এই যে আগস্ট অফারকে গান্ধীজি কি বলেছিলেন? আগস্ট অফারকে গান্ধীজি কি বলেছিলেন? ফেল করা ব্যাংকের। তারপর এই ক্রিপস মিশন থেকে আগস্ট অফার এইগুলোকে কিন্তু সমস্ত ভাবেই রিজেক্ট করতে চেয়েছিল। তো যাই হোক, এই ছিল আমাদের স্টেপ। এরপর 1946 এলো। 1946 আসার আগে তোমাদের আবার একটা ব্যাকগ্রাউন্ড বলি। 1945 সাল, ইংল্যান্ডে দুটো পার্টি কাজ করে। আমাদের ভারতবর্ষে কিন্তু মাল্টি পার্টি। আমাদের পলিটি থেকে একটা কোশ্চেন এসেছিল, আমার ইয়ারটা মনে নেই, ডব্লিউবিসিএস এর কোশ্চেন, 17-18 কিছু একটা হবে। কোশ্চেনটা এসেছিল, উত্তরটা আমি বলি, বাকি অপশনগুলো আমার মনে নেই, উত্তরটা এখন পর্যন্ত আমার কাছে খুব সামনে একদম ফুটে উঠছে। যে উত্তরটা এটা ছিল যে আমাদের ইন্ডিয়া হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম। ঠিক আছে, এগুলো আমার যত ক্লাস করবে পরবর্তীকালে এগুলো ক্লিয়ার করে দেবো। তো ইংল্যান্ডে কিন্তু দুটো পার্টি চলে, একটা পার্টির নাম হচ্ছে কনজারভেটিভ পার্টি, আর একটা হচ্ছে লেবার পার্টি। এই 1945 সাল পর্যন্ত, এই 1945 সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টি হচ্ছে ইংল্যান্ডে রাজত্ব করত, সরকারে ছিল। 1945 সালে হচ্ছে ব্রিটেনে জেনারেল ইলেকশন হলো, সেখানে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি ক্ষমতায় এলো এবং সেখানে প্রাইম মিনিস্টার হলেন এটলি। এটলি হলেন প্রাইম মিনিস্টার। এবং এই এটলি আমাদের ক্ষেত্রে খুব শুভ ঘটনা নিয়ে আসে। এটলি ক্ষমতায় এসে ওই 1940, ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেষ্টা করবে, 1945, হ্যাঁ। তো এই কারণেই এত গল্প বলছি, যাতে তোমাদের কাছে প্রেক্ষাপটগুলো একদম খুব কাঁচের মতো পরিষ্কার হয়ে যায়, রাইট? তো এটলি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি প্রথমেই ঘোষণা করলেন যে আমাদের ব্রিটিশ কলোনি যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে পৃথিবীর, কারণ জানো ব্রিটিশ কলোনি অনেক অনেক দেশেই ছিল, অনেক পার্টেই ছিল ইন দ্য ওয়ার্ল্ড। তো উনি বলেছিলেন, একটা কথা ডিক্লেয়ার করেছিলেন, মন্তব্য করেছিলেন যে সমস্ত জায়গা থেকে আমাদের ব্রিটিশ যে আধিপত্য আছে সেগুলোকে আমরা তুলে নেব, এরকম উনি মন্তব্য করেছিলেন ক্ষমতা এসেই। স্বাভাবিকভাবে ইন্ডিয়া বাদ যায় না। তো এবার ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ফিরে আসি, পার্টিকুলার ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে উনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন, আমি তোমাদেরকে এক্সাক্ট ডেটটা বলছি, 30শে জুন 1948। বলছে যে এই যে ডেডলাইনটা করে দিলাম 1948, 30th জুন, এই তারিখের মধ্যে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে দেব। এটার মধ্যে কিন্তু, তাই তোমরা ভুল ভেবো না যে এত তারিখের আগেই তোমরা পেয়ে গেছি, সুতরাং তো এটাই বিষয় ছিল, এটার মধ্যেই দিয়ে দেবে বলেছিল। সেটা কবে দেবে সেটা কিন্তু বলেনি, এই সময় গিয়ে কিন্তু ডিক্লারেশনটা করেছিল। তাহলে 46-এও দিতে পারতো, 47-এও দিতে পারতো, তাই 47-এই দিয়েছে। আচ্ছা, তো এই ছিল ঘটনা। ফলে দেখো ঘটনাটা ঘটলো কবে, 1945 সালে। আর 1946 সালের ঘটনা বলছি, তার মানে এর প্রভাবটা কিন্তু এবার আমরা দেখতে পাবো। এটলির যে বক্তব্যটা, তার প্রভাবটা কিন্তু আমরা ক্যাবিনেট মিশনে দেখতে পাবো। সেটা আমি তোমাদের গল্পটা বলি, এই গল্পগুলো কিন্তু বারবার বলছি, লক্ষ্মীকান্তে পাবে না, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন এলো, এই পর্যন্ত তোমাদের কাছে ঘটনা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। 1942 স্ট্যাফোর্ড ক্রিপস মিশনে গিয়ে ঘটনাটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, স্ট্যাফোর্ড ক্রিপস মিশনটা আমি আরেকটুখানি বলি। তো ক্রিপস মিশন প্রপোজালটা নিয়ে এলো, যেটা আমি বললাম যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর অ্যাকচুয়ালি আমরা তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করতে দেব, যেটা আমি তোমাদেরকে বলে শেষ করেছিলাম। কিন্তু এই প্রপোজালটা মুসলিম লীগ রিজেক্ট করে দিয়েছিল। এই অংশটুকু তোমাদের বলিনি, স্কিপ করে চলে গিয়েছিলাম, তাই আবার ফিরে ফিরে এসে বলছি। কেন রিজেক্ট করে দিয়েছিল মুসলিম লীগ? কারণ মুসলিম লীগের সবসময় ডিমান্ড ছিল ফর পাকিস্তান। মুসলিম লীগ বলছে আমাদের আলাদা করে একটা সেপারেট পাকিস্তান চাই, আমরা ইন্ডিয়ার সাথে থাকতে চাই না, আমরা ইন্ডিয়ার সাথে থাকবো না, আমাদেরকে আলাদা করে একটা দেশ দিয়ে দাও। কিন্তু এই স্ট্যাফোর্ড ক্রিপস মিশনের যে প্রপোজালটা ছিল, সেই প্রপোজালে পাকিস্তান আলাদা করে তৈরি করে দেব এইরকম কোনো বক্তব্য ছিল না। স্বাভাবিকভাবেই মুসলিম লীগ ভীষণভাবে চিন্তায় পড়ে গেলেন, সেটা দুশ্চিন্তায় বলা ভালো। ফলে তারা কিন্তু খুব অসন্তুষ্ট হয়ে এই প্রপোজালটাকে মেনে নিতে পারছিল না। পুরো গল্পটাই 1942 বলে দিলাম। এরপর ফিরে এসো, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, 1946। ঠিক আছে, 1945 এর এটলির গল্পটা মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, ক্যাবিনেট মিশন এলো। ক্যাবিনেট মিশন, দাঁড়াও এক সেকেন্ড, এখানটা আমি ছবিটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিতে চেয়েছিলাম, যাতে করে সাইকোলজিক্যালি ভালো ইম্প্যাক্ট পড়ে। এখানে মাথাটাই কেটে গেছে, খুব দুর্ভাগ্যবশত, আমি সরি ফর দ্যাট, আমি পরে এটা লক্ষ্য করেছি। যাই হোক, এখানে মোট 4 জন রয়েছে,
তোমরা তিনজন দেখতে পাচ্ছ, এখানে মোট চারজন ছিল। চারজন ছিল লর্ড ওয়াভেলের সাথে বাকি তিনজন। সেই তিনজন কারা? সেই তিনজন ছিল ক্যাবিনেট মিশনের মেম্বার। ঠিক আছে, এখানে মোট চারজন রয়েছে। একজন ছিলেন লর্ড ওয়াভেল, তখনকার সময় ভাইসরয়। দেখো ইতিহাসের আইএনএম এর কিরকম প্রশ্ন পড়ে আমি বলেছি, যেহেতু এখানে কানেকশন আছে তাই আমি টাচ দিচ্ছি, কিন্তু নইলে আমি তোমাদের ইতিহাস টানার চেষ্টা করছি না, মোটেও আইএনএম টানার চেষ্টা করছি না। তো তোমাকে প্রশ্ন পড়বে, এগুলো মেন্সে এই প্রশ্নগুলো খুব পড়ে, আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। তোমাকে বলবে মেন্সে কিভাবে প্রশ্ন পড়ে, দেখো প্রিলিমসে এইরকম ধরনের প্রশ্ন সাধারণত দেয় না, দিতেও পারে, যেহেতু এখন প্রিলিমসটা কিছুটা হার্ড করে দিচ্ছে। বলবে যে ক্যাবিনেট মিশন যখন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন, এই ধরনের প্রশ্ন করবে। বলবে ক্রিস মিশন যখন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন, এই ধরনের প্রশ্ন করবে। ঠিক আছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা এখন থেকে রেখে দাও। তাহলে ওয়াভেলের কানেকশনটাও তোমরা পেয়ে গেলে, ভাইসরয় ছিলেন তখনকার মুহূর্তে যখন ক্যাবিনেট মিশন আসে। তো এই ক্যাবিনেট মিশনের তিনজন মেম্বার ছিলেন। এবার সেই তিনজন মেম্বার আমি তোমাদেরকে এবার এখানে একটুখানি বলে দিই, জাস্ট এ মিনিট, যেটা নিয়ে আলোচনা করছিলাম। রাইট, আচ্ছা, ক্যাবিনেট মিশন এলো 1946-এ। তো তাদের মধ্যে তিনজন যে মেম্বার ছিল, সেই তিনজন মেম্বারের নাম কিন্তু জানাটা খুব প্রয়োজনীয়। তো তিনজনের মধ্যে একজন ছিলেন চেয়ারম্যান, সেটা হচ্ছে প্যাথিক লোরেন্স। ঠিক আছে, চেয়ারম্যান ছিলেন প্যাথিক লোরেন্স, এখানে নামটা লেখাই আছে, প্যাথিক লোরেন্স। এবং বাকি যে দুজন মেম্বার ছিলেন, সেই দুজন মেম্বারের নাম হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। অলরেডি 42-এর স্ট্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে ঘুরে গেছে। ফলে ক্রিপসকে বললো, আরে বাবা তোমার তো অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, তুমি দুদিন আগে ভারতবর্ষে গিয়েছিলে, তুমি যাও আমাদের ক্যাবিনেট মিশনে, তুমি মেম্বার হয়ে যাও, গিয়ে যাও, তুমি গিয়ে দেখো তো কি বিষয়, কি করা যেতে পারে। আচ্ছা, 1946-এ এই যে ক্যাবিনেট মিশন এসেছিল, এটা কিন্তু এসেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে দেব, এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল না। এটা ছিল পাশাপাশি উদ্দেশ্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই যে 1945-এর গল্পটা বললাম না, সেই দিকের, সেই কারণেই উদ্দেশ্যটা ছিল। কেউ বলতে পারবে উদ্দেশ্যটা কি ছিল? আমি কিন্তু কনসাসলি একটা জায়গায় কানেক্ট করে দিয়েছি, তো কেউ একটু বুদ্ধি খাটালে কিন্তু উত্তরটা দিতে পারবে, আমি বলে দেবো শেষ পর্যন্ত, নইলে কেউ বলতে পারবে উদ্দেশ্যটা কি ছিল? চেষ্টা করো, মানে ভুল হলে কোনো রকম অসুবিধা নেই, মানে আমি ভার্চুয়ালি কোনো রকম পানিশমেন্ট দেবো না। ঠিক আছে, আমার কানুনের হাত নয়, এতটা লম্বা নয় যে ভার্চুয়ালি ঢুকে গেলাম দিয়ে ঠাস করে মেরে দিলাম, এমন হবে না। ওয়ার্ল্ড ওয়ার 2-তে হেল্প করার জন্য না, নট দ্যাট। আর আর কেউ চেষ্টা করো। আচ্ছা, ওয়াসিম, ওয়াসিম ছিলে, তুমি তো মোটামুটি অনেকদিন পড়াশোনা করছো, ওয়াসিম একটু বলার চেষ্টা করো। ওয়াসিম, বাকিরাও বলার চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা নেই ভুল হলে। ওয়াসিম, আমি ঠিক ফ্রেজটা চাইছি, শব্দটা চাইছি। ওয়াসিম একটু চেষ্টা করো, ক্যান ইউ হেয়ার মি ওয়াসিম? বা বাকি কেউ? আচ্ছা, আচ্ছা বলে দিই, আমি জানি না ওয়াসিম শুনছে কিনা, ওর নাম ধরে মেনশন করলাম তবু কোনো কমেন্ট করছে না। ঠিক আছে, তো বিষয়টা ছিল 1946-এ ভারতে ক্যাবিনেট মিশন পাঠানোর অন্যতম কারণ ছিল প্রসেস অফ পাওয়ার ট্রান্সফার। ঠিক আছে, সৌভিক খানিকটা কানেক্ট করতে পেরেছে সেকেন্ড কমেন্টটাতে। ঠিক আছে, তো মূল বিষয়টা ছিল একদম, যদি শব্দবন্ধ দিয়ে বলা যায়, তাহলে বিষয়টা ছিল প্রসেস অফ পাওয়ার ট্রান্সফার। ওই যে বললাম 1945-এ যেহেতু এটলি ওই রকম ধরনের অ্যানাউন্সমেন্টটা করেই দিয়েছিলেন যে আমরা এবার স্বাধীনতা দিয়ে দেব, তবে সেই দিনটা কবে সেটা নির্ধারিত ছিল না। ঠিক আছে, তো ফলে এই যে যখন ঘটনাটা ঘটলো, তাহলে প্রসেস অফ পাওয়ার ট্রান্সফারের জন্যই কিন্তু ক্যাবিনেট মিশন মূল করে এসেছিল। তো এবার ক্যাবিনেট মিশন এসে সে বিষয়টা বিবেচনা করে দেখছে যে কোথায় কি বিষয় চলছে, এবার দেখি। তো এসে যখন দেখলো যে ভারতীয়দের মূল দাবি হচ্ছে আমাদেরকে এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে দিতে হবে, যাতে করে তারা তাদের মতো করে কনস্টিটিউশনটা তৈরি করতে পারে। তো এই ক্যাবিনেট মিশন এসে প্রথমবার কি করলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করে দিল। এটাই হচ্ছে লাস্ট আমাদের পদক্ষেপ। আমরা এতক্ষণ কিন্তু ওই কমিটিটা তৈরি করতে চাইছিলাম, যে কমিটিটা সরস্বতী পুজো করবে। তো এই কমিটিটা তৈরি হলো এই ক্যাবিনেট মিশনেই এসে। ঠিক আছে, ফার্স্ট প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়েছিল 1940-তে। তাহলে এত গল্প আমরা যেটা জানলাম, গল্পটার কিন্তু শেষ হলো এই ক্যাবিনেট মিশনে এসে। এবার ক্যাবিনেট মিশনের শেষ মুহূর্তটুকু বলি, যেটার ফলে কিন্তু এর পরের অংশগুলো যত পড়বে তার আন্ডারস্ট্যান্ডিংটা তাহলে হবে। একটা অংশ বলে দিই, যেটাও কিনা আবার বলছি লক্ষ্মীকান্তে নেই। কি বিষয়? ক্যাবিনেট মিশন এসে কিন্তু বলে দিল আমরা কিন্তু ভারতবর্ষকে ভেঙে দুটো টুকরো করার পক্ষপাতী নই,
মানে আমি হচ্ছে ক্যাবিনেট মিশন, আমি কিন্তু চাইছি একটা ইউনাইটেড ইন্ডিয়া করে দিতে। আমি কখনো আলাদা করে একটা সেপারেট পাকিস্তান তৈরি করার পক্ষে নই। এটা কিন্তু ক্যাবিনেট মিশনের একদম ক্লিয়ার বক্তব্য ছিল। ক্যাবিনেট মিশন কখনোই দুটো কান্ট্রির ডিভিশনের পক্ষে ছিল না, এটা ভালো করে মাথায় রাখো। ঠিক আছে? তো ফলে 1946-এ ক্যাবিনেট মিশন এসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করলো, সেটা কিন্তু একটাই তৈরি করলো। এটাই তোমার প্রুফ, এটাই তোমার এভিডেন্স। যদি ক্যাবিনেট মিশন 1946-এ এসে যদি দুটো দেশের কথা ভাবতো, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা জায়গায় দুটো তৈরি হতো। এটা ছিল ঘটনা। তো ফলে এই যে ক্যাবিনেট মিশন এসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করে দিল, কনস্টিটিউট করে দিল, তো সেটা কোথাও না কোথাও মুসলিম লীগকে মানতে বাধ্য হতে হয়েছিল। তারা দেখলো ঠিক আছে চলো, উপায় নেই, এখন এটা আমরা মেনে নেই। খানিকটা ওই আমরা হয় না, কিছু কিছু বিষয় থাকে, আমরা সেটাকে খেয়ে নিই কিন্তু ঘিরতে পারি না, গলায় আটকে থাকে। তো মুসলিম লীগের পক্ষেও এই যে প্রপোজালটা ক্যাবিনেট মিশনের পক্ষ থেকে, যে একটাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মানে একটাই কান্ট্রি, পাকিস্তানের গল্প কিন্তু এই জায়গায় আসেনি। পাকিস্তানের গল্প অনেক পরে এসেছে। এখানে কিন্তু এই জায়গা পর্যন্ত তুমি যদি একটা ডেডলাইন টেনে দাও, তাহলে তুমি পরিষ্কার জেনে যেতে পারো যে পাকিস্তানের কনসেপ্ট তখনও পর্যন্ত, যে পাকিস্তান আসছে, পাকিস্তান যে একটা ফর্ম হচ্ছে আলাদা কান্ট্রি হিসেবে, তখন তার কোনো কানেকশন নেই। সেটা 1947-এ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্য দিয়ে হয়েছিল, সেটা পরের কথা। মুসলিম লীগ কিন্তু তখন সেই জন্য বাধ্য হয়েছে এটা মানতে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু খুব ডিসস্যাটিসফ্যাকশন তার মধ্যে কাজ করছিল। এই কথাটা আবার মাথায় রাখো, পরবর্তী ক্ষেত্রে এই ক্লাসটা যত কন্টিনিউ হবে এই প্রসঙ্গটা কাজে লাগবে। ওকে, এত পর্যন্ত কার কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লিয়ার আছে সেটাও কমেন্ট করতে হবে, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। যদি ভ্যালিড কোশ্চেন হয় তাহলে আমি ইন্টারাক্ট করব। কোশ্চেন না থাকলে তাহলে ক্লিয়ার বলে শব্দটা কিন্তু কমেন্টে করতে হবে, তাতে করে আমার বুঝতে যাতে সুবিধে হয় আর কি। এই ইন্টারাকশনটুকুই আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি আর কি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এই যতটুকু অংশ পড়ালাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে অলরেডি বলেছি, আর একবার তোমাদের কাছে আমি ব্রিফিংটা দিয়ে দিচ্ছি। তোমাকে প্রথমে এই প্রশ্ন করতে পারে, ভালো করে শোনো যারা একদম শুরুর দিকে রয়েছো, প্রশ্ন কি ধরনের পড়তে পারে সেই নলেজটা থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। সেটা হচ্ছে তোমাকে প্রথম জিজ্ঞেস করতে পারে, তোমরা আনসার করো, আমি তোমাদের প্রশ্ন করি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেও পারবে যে তোমরা কোন জায়গাটায় আছো, আর বা লার্নিংটা ঠিক হচ্ছে কিনা, কিভাবে প্রশ্ন আসে। এবং যে প্রশ্নগুলো করছি এগুলো কিন্তু পিএসসি এই ধরনের প্রশ্ন করে। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন করবে যে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে বক্তব্যটা, সেটা কে ফরওয়ার্ড করেন? একদম ভেরি গুড, দ্রুত আনসার করবে, আমি দ্রুত প্রশ্ন করব, তাহলে সময়টা বেঁচে যাবে অনেকটা। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিমান্ডটা মেনে নেওয়া হলো কোন ইয়ারে বা কিসের থ্রু দিয়ে? ইয়েস, আগস্ট অফ 1940। ভেরি গুড, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, থার্ড কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এতটুকু যতটা পড়াশোনা হলো আমাদের, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো ফাইনালি কিসের মধ্য দিয়ে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো ফাইনালি কিসের মধ্য দিয়ে? ইয়েস, ক্যাবিনেট মিশন। সালটাও মাথায় রাখবে। আইএনএম এর প্রশ্ন, এই যতগুলো অংশ পড়ালাম এটা থেকে আইএনএম এর অনেকগুলো প্রশ্ন হয়। ঠিক আছে? আইএনএম এর অনেকগুলো প্রশ্ন হয়, কিন্তু এখানে অনেকটুকু আইএনএম এর টাচ পেয়ে যাচ্ছ। ওকে, ভেরি গুড। এই 1956 কোথা থেকে চলে এলো? 1946 হবে, সঞ্চারী এটা ভুল করে ফেলেছে। ওকে, আচ্ছা চলো, তাহলে আমাদের ফার্স্ট ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। মানে আমাদের পড়াশোনাটাও করতে হবে ধাপে ধাপে, যেমন আমরা সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠি। ঠিক আছে? আমাদের কাউকে কিন্তু লিফটে করে উঠলে হবে না, রাইট? ঠিক আছে? বা প্যারাশুটে করে নামলেও হবে না, কিন্তু আমাদের ধাপে ধাপে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে, রাইট? ওকে, আচ্ছা। এরপর হচ্ছে, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করার বক্তব্যটা ক্লিয়ার হয়ে গেল, এ বিষয়ে আর আমাদের কোনো সন্দেহ নেই, কোনো রকম সমস্যা নেই। এবার বলা হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কারা হবে। ওই যে সরস্বতী পুজোর জন্য যে কমিটিটা আমি তৈরি করে দিচ্ছিলাম, যে তোমাকে বাজার করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, রাইট? তো এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সিএ, তার মেম্বার ঠিক করে দেওয়া হলো 389। এই মেম্বারটা
389 এটাও কিন্তু ঠিক করে দিয়েছিল ক্যাবিনেট মিশনই, এটা আমরা ভারতীয়রা কেউ ঠিক করিনি, আমাদের যে তখনকার লিডারটা ছিল তারা কেউ ঠিক করেনি, ঠিক আছে, ঠিকঠাক করে দিয়েছিল ক্যাবিনেট মিশনই ঠিক করে দিয়েছিল, তারা সমস্ত কিছুটা ঠিক করে দিয়ে চলে যায়, ঠিক আছে। তো 389 টোটাল। এবার তোমাদেরকে ক্যাবিনেট মিশনের একটা আমি দেখাই, তাহলে আরো আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, সাইকোলজিটা আরো ক্লিয়ার হবে। এই ধরো ক্যাবিনেট মিশন তখনকার সময়, তোমাদের একটা তখনকার একটা একদম সাদা কালো ছবি, উত্তম কুমারের সময়কার সাদা কালো ছবি, এটা তোমাদের কাছে তুলে ধরেছি। এখানে কাউকে তুমি চিনতে পারছো না, ইমাজিন করে নাও যে সামনে রাজেন্দ্র প্রসাদ বসে আছে, জওয়াহরলাল নেহরু বসে আছে, বি আর আম্বেদকর বসে আছে, সচ্চিদানন্দ সিনহা বসে আছে, র্যান্ডামলি অনেকেই বসে আছে, ঠিক আছে। নাম বলতে গেলে এখন নাম শেষ হবে না। মোহাম্মদ সাদুল্লাহ বসে আছে, কিংবা মুন্সি বসে আছে, কৃষ্ণমাচারী বসে আছে, এইচ সি মুখার্জি বসে আছে, যাই হোক। তো এই হচ্ছে তখনকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কতজন মেম্বার হবে না, ঠিক করা হয়ে গেছে 380 মেম্বার হবে, সেটা ক্যাবিনেট মিশন ঠিক করে দিয়ে চলে গেছে। এবার আমি যে গল্পটা বলছিলাম যে এই যে মেম্বারটা হবে 389, আমার সরস্বতী পুজো করতে গিয়ে যতজন মেম্বার ঠিক হলো, সেই মেম্বারটা আমি বলেছিলাম কিছুজনকে আমি নমিনেট করেছিলাম, আর কিছুজন ঠিক হয়েছিল থ্রু ডেমোক্রেসি মানে সকলে বললো আরে একে এই দায়িত্বটা দাও, একে ওই দায়িত্বটা দাও, তো ডেমোক্রেসি অনুসারে ঠিক হয়েছিল। তো এই 389 মেম্বারটা এটা যেভাবে ঠিক হলো, দেখো সুন্দর করে আমি স্ট্রাকচার করে একটা করে দিয়েছি, যাতে করে ভালো করে মেমোরিতে থেকে যায় আর কি। কেমন করেছি, টোটাল 389 মেম্বারটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 296, সেটা হবে ইলেকশনের মধ্য দিয়ে, পুরো ডিটেলসটা বলি, তারপর দেখবে যে ক্লিয়ার হলো কিনা। আচ্ছা, আর কি বাকি জন মেম্বারটা হলো 93, এটা নমিনেটেড এর মধ্য দিয়ে। আচ্ছা, একটা আসি, প্রথমে আসি তোমার এই 93টাকে, এটাকে ক্লিয়ার করে দিয়ে এটাকে হাঁটিয়ে দেবো, তারপর এটা বড় আছে, এটাকে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, 93টা কি, 93টা যেটা নমিনেটেড, আমি সংক্ষেপে এন লিখলাম। আচ্ছা, তখনকার সময়ে আমাদের তখনকার যে ভারতবর্ষ ছিল, যেটাকে আমরা ব্রিটিশ ইন্ডিয়া বলি, কিরকম জানো তো ব্রিটিশ ইন্ডিয়াটা কিরকম? আচ্ছা, এটা আমি কোনো না কোনো ভাবে একটু আঁকার চেষ্টা করছি আর কি, আঙুল দিয়ে এর থেকে আর ভালো হচ্ছে না আর কি। এটা ধরো আমাদের ভারতবর্ষ, তো এই যে পুরো অংশটা জুড়ে দিলে এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে, যেখানে তার মানে পাকিস্তানটা ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে। এইটাই তখনকার সময়কার গল্প আমরা বলছি। তো এটা দিয়েই 389 মেম্বার আসবে এখানে সমস্ত জায়গা থেকে। তো এই 389 এর মধ্যে আমি 93 নিয়ে আলোচনা করছি, যেটা কিনা নমিনেটেড, রাইট। আচ্ছা, এই নমিনেটেড মেম্বাররা আসছে কিভাবে জানো তো, তখন আমাদের এই যে ব্রিটিশ ইন্ডিয়া, সমগ্র যে ভারতবর্ষ ইনক্লুডিং পাকিস্তান, তো সেই সময় দু ধরনের প্রভিন্স কাজ করতো। কিরকম স্যার, না টোটাল দু ধরনের প্রভিন্স কাজ করতো। একটা ছিল সেটা হচ্ছে যেটাকে বলা হয় গভর্নর প্রভিন্স। গভর্নর প্রভিন্স মানে হচ্ছে রাজ্য, যেটাকে আমরা বর্তমানে স্টেট বলি, তখনকার সময়ে প্রভিন্স শব্দটা ইউজ করা হতো, ঠিক আছে, অফিসিয়ালি। তো গভর্নর প্রভিন্স ছিল টোটাল 11টা, এটা আমি ডিটেলসে বলবো, এটা আমি এক্ষুনি আসছি, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আগেই বলে দিচ্ছি, এটা ডিটেলসে আসবো। তো আর অন্যদিকে কাজ করতো কিছু প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট মানে কি, এখানে একজন সুপ্রিমো ছিল, তিনি হচ্ছেন রাজা, প্রিন্স। আগের দিন আমি একটা ক্লাসে বলছিলাম, আমি এটা মোটামুটি বলেই থাকি এই উদাহরণটা, খুব বুঝতে সুবিধে হয়, যে তোমরা যদি কেউ লিঙ্গা মুভি দেখে থাকো, ঠিক আছে, তোমরা যদি লিঙ্গা মুভি দেখে থাকো, তোমরা যদি কেউ এখানে, আশা করি কেউ না কেউ এখানে দেখেছো, লিঙ্গা মুভিতে ওই রজনীকান্তের যে মুভিটা ছিল, ওখানে একদম প্রিন্সলি স্টেটের গল্পটা খুব সুন্দর করে কানেক্ট করা হয়েছে। উনি একটা প্রিন্সলি স্টেটের রাজা ছিলেন, ঠিক আছে, ওই রজনীকান্ত যে ভূমিকায় ওখানে চরিত্রটা প্লে করেছিলেন। তো লিঙ্গা মুভি যদি দেখে থাকো, বা যদি কেউ না দেখে থাকো দেখে নিতে পারো, ইউটিউবে থাকতে পারে, বলতে পারবো না ইউটিউবে আছে কিনা, তাহলে প্রিন্সলি স্টেট সম্বন্ধে ধারণা হয়ে যাবে। তাহলে আমার বক্তব্যটা কি এখানে কি হচ্ছে, যারা দেখোনি তারা কি তাহলে বুঝবে না? না, আমি তাহলে বলে দিচ্ছি সহজ করে, যে তখনকার সময়ে কিছু প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট মানে হচ্ছে কি, কিছু কিছু রাজ্য ছিল, সেখানে সুপ্রিমো ছিল, সেখানকার রাজা। তো রাজারা কি করতো, রাজারা কি করবে, তারা তাদের তরফ থেকে নমিনেট করবে মেম্বারদেরকে, তারা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবে। তাহলে তখনকার প্রিন্সলি স্টেট থেকে 93 জন নমিনেট হয়ে এসেছিল, এই যে নমিনেট হয়ে, আর নমিনেটটা করেছিল এই 93 জনকে সেখানকার রুলার, তার মানে ওই প্রিন্স। তাহলে 93 ক্লিয়ার হয়ে গেল, রাইট। তাহলে এবার 93টাকে এবার সেপারেট করে দাও, ভুলে যাও, মানে ভুলে যেতে বলছি না, দূরে সরিয়ে দাও। এবার আমরা আসবো 296 নিয়ে। আচ্ছা, 296 এটা হচ্ছে ইলেক্টেড, রাইট।
এটা কিন্তু নমিনেটেড গেল। ওই রাজাটা ধরে নাও, আমাকে এখন ধরে নাও, ভুল করে ধরে নাও আমি রাজা নয়, কিছু নয়, প্রজা বললে আরো ভালো হবে। তো আমি ধরে নাও রাজা, আমার পরিপ্রেক্ষিতের ওই যে আমি সরস্বতী পুজোটা করতে চাইছিলাম, আমি রাজা। তো আমি নমিনেট করছিলাম কিছু জনকে, তো সেটাই ওই 93 জন ধরে নাও। এবার বাকি যেটা 296 আসছে, এটা হচ্ছে থ্রু ইলেকশন। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নাও, কারণ এই জায়গাটায় লক্ষ্মীকান্তে পাবে কিন্তু খুব জটিল পাবে, বুঝতে অসুবিধে হবে। ঠিক আছে, তো আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তো 296 জনকে দুটো ভাগে আবার ভাগ করব, একটা হচ্ছে 292 আর একটা হচ্ছে 4। আচ্ছা, 292 হচ্ছে ওই গভর্নর প্রভিন্স, যেটা একটু আগে বলে গেলাম, মন দিয়ে শোনো। ঠিক আছে, এটা একটু ডিটেলসের জায়গা বলছি। তখন টোটাল 11টা গভর্নর প্রভিন্স ছিল। গভর্নর প্রভিন্স মানে হচ্ছে এখন যে বর্তমানে তোমরা যে লেজিসলেচার দেখতে পাও, বিধানসভা, তো তখনকার সময় ওই 11টা রাজ্যে বিধানসভা ছিল, রাইট? সেই বিধানসভার যারা মেম্বার ছিলেন, যেটাকে আমরা বর্তমানে এমএলএ বলি, তো তখনকার ওই লেজিসলেচার গভর্নর প্রভিন্স যে 11টা টোটাল ভারতবর্ষের মধ্যে ছিল, ঠিক আছে, যেমন বোম্বে প্রভিন্স ছিল, কলকাতা প্রভিন্স ছিল, এরকম সব প্রভিন্স ছিল, মাদ্রাস প্রভিন্স, দেখো অনেকগুলো আমি নাম বলে দিলাম। তো তখন টোটাল 11টা প্রভিন্স ছিল। সেই 11টা প্রভিন্সের তারা যারা মেম্বার ছিল, ঠিক আছে, আর ওই প্রভিন্স বুঝতে গিয়ে আমি তোমাদেরকে বর্তমানের কানেকশনটা দিয়ে দিলাম, বিধানসভাকে মনে করো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো ওই বিধানসভার যারা মেম্বার, বিধানসভা কিন্তু ইউজ করবে না শব্দটা, প্রভিন্স শব্দটা ইউজ করবে, লেজিসলেচার শব্দটা ইউজ করবে। ঠিক আছে, তো ওখানকার যারা মেম্বার ছিল তারা কি না মেম্বারদেরকে নমিনেট করেছিল এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তাহলে এবার বলো, এবার আমাকে একটা কথা বলো, এই যে গভর্নর প্রভিন্স থেকে 11টা প্রভিন্স থেকে যে ওই 292 জন এলো, 296 জনের মধ্যে 292, চার আর বাকি 4টে আমি পরে আসছি, বাকি 4টের মধ্যে কিছু নেই। তো 292 জন, তাদেরকে কি আমরা পাঠালাম? আমরা যারা কমন পিপুল, আমরা কি পাঠালাম? কমেন্ট করো। আমরা পাঠালাম না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে আরো একটা আন্ডারস্ট্যান্ডিং দিই। আমি একটা জায়গায় যেতে চাইছি, একটা কনক্লুশনে যেতে চাইছি, কিভাবে যাচ্ছে একটুখানি খেয়াল করবে কিন্তু। এটা খুব একটা ভালো জায়গা, এখন থেকে কনসেপশনটা তৈরি হয়ে যাবে যারা বিশেষ করে নতুন রয়েছে। দেখো, এটা হচ্ছে লেজিসলেচার, ওই যে 11টা যেটা ব্রিটিশ প্রভিন্স বললাম। আচ্ছা, এখানকার যারা মেম্বার আছে তারা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 292 জনকে পাঠাবে, রাইট? এরা পাঠাচ্ছে, এরা ভোট দিয়ে পাঠাচ্ছে এই লেজিসলেচার থেকে, গভর্নর প্রভিন্স 11টা। ঠিক আছে, এখানে যারা মেম্বাররা পাঠাচ্ছে এইখানে, তো এই যে মেম্বাররা এখানে রয়েছে এদেরকে পাঠিয়েছি কিন্তু আমরা কমন পিপলরা, আমরা কমন পিপলরা পাঠিয়েছি। তাহলে বলো তো, এবার একটা কথা বলো তো, এই যে 292 জনকে পাঠানো হলো, তোমরা এক্ষুনি আনসার করলে যে না স্যার আমরা পাঠাইনি। যদি বলি আমরা ইনডিরেক্টলি পাঠিয়েছি, এটা কি বলা যায়? ইয়েস অর নো? আমরা যে ওই 292 জনকে ইনডিরেক্টলি পাঠিয়েছি, এটা কি বলা যায়? কারণ আমরা পাঠাচ্ছি লেজিসলেচারে, লেজিসলেচারের মেম্বাররা পাঠাচ্ছে কোথায়? না অ্যাসেম্বলিতে, এই সরি, হ্যাঁ রাইট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তাহলে এই যে আমরা বললাম 296 জন বা 292 জন ইলেক্টেড বললাম, এটাকে আমি ডিরেক্ট ইলেকশন বলবো না ইনডিরেক্ট ইলেকশন বলবো? এই তো, এই তো, এইভাবে পড়াশোনা করলে তোমাকে আর কে মানে তোমাকে কে আর ডিফিট করতে পারবে, কে তোমায় হারাতে পারবে? এটাই তো ঘটনা। তো এটাই খুব সহজে তোমরা বুঝে গেলে কিন্তু, এটা না প্রচুর ডেপথের জায়গা। তোমাকে খুব ডিরেক্টলি বলে দেবে এটা ইনডিরেক্ট ইলেকশন ছিল, কিন্তু ইনডিরেক্ট ইলেকশন থোড়ি তোমাকে বই বোঝাবে। দেখো, তোমরা কিন্তু খুব সহজে বুঝে গেলে, এবং এটাই আমি চাইছি এইভাবে তোমরা ইন্টারাক্ট করো, তাহলে আমার খুব সুবিধা হবে যে তোমরা কোন জায়গাতে আছো, আমি তোমাদেরকে কিভাবে মানে কোন ভাবে এক্সপ্লেনেশনটা দিলে তোমাদের কাছে সেটা উপযুক্ত হবে। একদম ভেরি গুড, তোমাদের পারফরমেন্স একদম কারেক্ট ওয়েতে আছে। এইভাবে জাস্ট ক্লাসে আমার ইন্টারাক্ট করো, এতটুকুই তোমাদের কাছে আমার এক্সপেকটেশন, আর কিছু এক্সপেকটেশন নেই, একদম সম্পূর্ণ সোভারনিটি। ওই যে ইটস মাই চয়েস, তোমরা কিভাবে থাকবে, কি রিল্যাক্সেশনে থাকবে, কিভাবে শুনবে, তোমাদের চয়েস, জাস্ট এইভাবে ইন্টারাক্ট করো। ঠিক আছে, ওকে। না, জেনারেল ইলেকশনটা হতো বলা যাবে না, এখনকার যে জেনারেল ইলেকশনটা তখন ছিল না। তখন যে ইলেকশনটা ছিল সেটা লিমিটেড। সুদীপ্ত প্রশ্ন করলো একটা হিস্ট্রি থেকে, আমি তবু বলে দিচ্ছি। ঠিক আছে, তখনকার সময়ে যে ইলেকশনটা ছিল সেটা লিমিটেড ফ্র্যাঞ্চাইজি। মন দিয়ে শোনো, বাকিরাও শুনে নাও, এটা খুব ভালো জায়গা। আমি হয়তো পলিটি পড়াতে পড়াতে এটা কখনো না কখনো বলতামই, এখন যেহেতু প্রশ্ন করলে তাই এই জানার খিদেটাকে আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে তখনকার সময়ে যে ফ্র্যাঞ্চাইজিসটা ছিল সেটা হচ্ছে লিমিটেড।
এখনকার যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। মানে হচ্ছে তুমি 18 ক্রস করো, তোমার 18 হয়ে গেছে, তোমার তোমার সেক্স কি, তোমার তোমার কত প্রপার্টি রয়েছে, তোমার এডুকেশন কি, তুমি ট্যাক্স পে করো কি করো না, কিছু দেখতে যাবো না। তোমার 18 হয়ে গেছে, ইউ হ্যাভ ক্রসড 18 এজ, দেন ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট, ইউ হ্যাভ দ্য রাইট টু কাস্ট ভোট। ঠিক আছে, জেনারেল ইলেকশনের যে বিষয়টা সেটা অনেকটাই কিন্তু পরপর এসেছে। জেনারেল ইলেকশন প্রথম শুরু হয়েছে 1951-52, কিন্তু তার আগে পর্যন্ত, ব্রিটিশ রাজের আগে পর্যন্ত তখন আমরা লিমিটেড ফ্র্যাঞ্চাইজ পেতাম। এবার লিমিটেড ফ্র্যাঞ্চাইজটা কি আমি অলরেডি বলে গেছি, কিন্তু আবার তোমাকে রিপিট করছি, ধরিয়ে দিচ্ছি। তখন বিবেচনা করা হতো যে কাদের কতটা এডুকেশন, কারা ট্যাক্স পে করছে, এই সমস্তর উপর ভিত্তি করে তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজটা দেওয়া হতো। তখন বয়স 18 হয়েছে বলেই তোমাকে দিয়ে দেবে সেটা নয়। এখন ধরে নিলাম, এখন র্যান্ডাম আমি কারোর নাম নিয়ে নিলাম, র্যান্ডাম না নিলাম, সুদীপ্তর নাম নিয়ে নিলাম, যে সুদীপ্ত অনেক সম্পদশালী, আর আমি পুলকেশ মাইতি, আমি একদম ভিখারি মানুষ। আমার দুজনেরই কিন্তু এজ 18 ক্রস করে গেছে। সুদীপ্ত কিন্তু ভোটিং রাইটটা পেয়ে গেল কারণ ও ট্যাক্স পে করে, আমি কিন্তু পেলাম না। তখন কিন্তু এই বিষয়টা ছিল, তাই এটাকে বলা হচ্ছে লিমিটেড। এখন আকাশ লিনা, ও হয়তো কি হচ্ছে ভীষণ এডুকেটেড, আমি হয়তো ক্লাস 2-তে গিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু আমি পুলকেশ মাইতি, আমার কিন্তু ভোটিং রাইট নেই, কিন্তু আকাশ লিনার কিন্তু ভোটিং রাইট আছে। বোঝা গেল? সকলের জন্য কিন্তু বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ভোটিং এর বিষয়টা বোঝা গেছে সুদীপ্ত, যেটা তুমি প্রশ্ন করলে। এখন কিন্তু এই সমস্ত কোন রকম ডিসক্রিমিনেশন নেই। এখন তুমি শুধু 18 ক্রস করবে, তোমার জাত পাত কি আছে, তোমার এডুকেশন কি আছে, তুমি ট্যাক্স পে করো কি করো না, এইসব নিয়ে কোন রকম বিষয় আর কাজ করছে না। আচ্ছা, তাহলে কি বলা যায় যে প্রিভিলেজ সেকশন অফ দ্য সোসাইটি হ্যাড? হ্যাঁ, অবশ্যই। আমার যে বক্তব্যটা তুমি অন্য তোমার ভাষায় বললে, এই তো আমি তো সেগুলোই বলতে চাইলাম, তুমি কানেক্ট করে নাও। আচ্ছা, আকাশ লীনা বলছে কি মহিলাদের ভোট অধিকার ছিল তখন যদি এলিট ক্লাসের হতেন। আচ্ছা, এটা আমি তোমাদেরকে পরে পরে বলবো, কারণ প্রাথমিকভাবে মহিলাদের ভোট কাস্টিং এর বিষয়টা ছিল না, পরবর্তীকালে এসেছে। এটা তোমাদের কাছে আমি একটা টপিকের নাম এখনই বলে দিচ্ছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা খুব বড় টপিক, যেটার সঙ্গে ইতিহাসের আইএনএম পুরো মানে একদম মিলেমিশে একদম কম্প্যাক্ট ভাবে রয়েছে। ওই 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 টপিকটা হিউজ টপিক। মানে ওই ক্লাসটা করাতে গিয়ে আমার প্রায় হয়তো 6-7 ঘন্টা সময় লাগে, মানে প্রায় 6-7টা ক্লাস লাগবে। সেখানে গিয়ে এই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আরো বেশি করে দিয়ে দেবো। এখন আমি মনে করি যেটা যেটা তোমাদের জানতে চাইছিলে বলে দিয়েছি, ঠিক আছে? সুদীপ্ত, আকাশ লীনা আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে, যে হ্যাঁ সেই সময় অনেক ধরনের ডিসক্রিমিনেশন ছিল। প্রাথমিকভাবে মহিলাদের ভোটিং রাইট ছিল না, আমি আকাশ লীনার উত্তরটা আমি দিয়ে দিলাম, আর সুদীপ্ত তোমার উত্তরটা আমি দিয়ে দিলাম, এখনই উত্তরটা দিয়ে দিলাম। তাও বলছি তখন গিয়ে মানে ওই যখন ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে যেটা আমরা পড়বো, প্রথমের টপিক এটা একদম রয়েছে, এবং হিউজ টপিক, বারবার বলে দিচ্ছি, কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম মেন্সের কোশ্চেন গুলো আসে। বা মেন্স প্রিলিমস ভুলে যাও, যদি কঠিন প্রশ্ন করতে চাই তাহলে কিন্তু ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রিলিমসেও আসে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ইনডিরেক্ট ইলেকশন, নমিনেটেড 296 জন, 93 জন পুরো ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা, বাকি যে 4 জন সেটা বলে দিই। 4টে চিফ কমিশনার প্রভিন্স ছিল, মানে সেখানে কমিশনাররা হচ্ছে রাজত্ব করত, সেখানে 4টে সিট সেখান থেকে আসবে। সেই 4টে চিফ কমিশনারের নাম বলে দিচ্ছি, দিল্লি, আজমের, কুর্গ, বালুচিস্তান। এখান থেকে সেভাবে কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? 389 ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে, ইলেকশন, ইনডিরেক্ট ইলেকশন, নমিনেটেড পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? এবার দেখো, আমরা এখনো শেষ করিনি ঘটনাটা, আরো ঘটনা আছে, তোমাদেরকে আরো ক্ল্যারিটি দেবো। এই যে 292 জন, দেখো 296 জনের পরিপ্রেক্ষিতে ইলেক্টেড বলেছি, এটা ডিরেক্ট না ইনডিরেক্ট এই ঘটনাটাও তোমার জানা হয়ে গেছে। এখানে নমিনেটেড এর ঘটনাও ক্লিয়ার হয়ে গেছে। এবার নমিনেটেডটাকে ভুলে যাও, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এই 292 জনকে নিয়ে আমাদের আরো ক্ল্যারিটি লাগবে। কি, আমরা অলরেডি 292 জন কোথা থেকে আসবে আমরা সেটা জেনে নিয়েছি। 11টা প্রভিন্স ছিল সেই মুহূর্তে, সেইখান থেকে আসবে ইনডিরেক্ট ইলেকশনের মধ্য দিয়ে। তার মানে আমরা পাঠাচ্ছি না, আমরা কমন পিপল 292 জনকে পাঠাচ্ছি না, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার এই 292 জনের মধ্যে আবার ভাগাভাগি রয়েছে। কিরকম স্যার ভাগাভাগি? সেটা হচ্ছে এই 292 এর মধ্যে সিট ডিস্ট্রিবিউশন রয়েছে। 3টে ওয়েতে সিটটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। একটা হচ্ছে মুসলিমদেরকে কিছু রিজার্ভ করে দেওয়া হয়েছে, শিখদের কিছু রিজার্ভ আছে, আর বাকি সব জেনারেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিরকম আমি দেখাচ্ছি। 292, ঠিক আছে? এদিকে 93 কমপ্লিট, এদিকে 4 কমপ্লিট, ঠিক আছে? কোনো রকম কিন্তু প্রতিবন্ধকতা নেই, রাইট? আচ্ছা, মুসলিমের মধ্যে
বলা হচ্ছে মুসলিমদের সিট 78টা হবে। আচ্ছা শুরুতেই বলে দিই, এটা ওই যে তখনকার সময়ে ছিল, এখন কিন্তু এইসব কিচ্ছু দেখতে পাবে না। এখন তোমরা দেখতে পাও যে মুসলিমদের জন্য সিট রিজার্ভ আছে? কোথাও দেখতে পাবে না। এখন বড় জোর দেখতে পাবে এসসি এসটিদের জন্য কিংবা ওবিসিদের জন্য কিংবা ওমেনদের জন্য রিজার্ভ আছে। সেটা কোথায় কোথায় আছে সেগুলো আমরা ক্রমাগত যখন আমরা পার্লামেন্টারি সিস্টেম পড়বো তখন যাব। এখনই এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না, জাস্ট তখনকার মুহূর্তটা একবার দেখে নাও যে মুসলিমদের জন্য বলা হচ্ছে 78টা সিট রিজার্ভ। আচ্ছা, শিখদের জন্য 4টে সিট রিজার্ভ করে দেওয়া হলো। বাকি পড়ে থাকছে, হিসেব করে যদি তোমরা দেখো, বাকি পড়ে থাকবে 210টা। মাইনাস করো, দেখতে পাবে 210টা। এই 210টা পড়ে থাকবে। আচ্ছা মুসলিম এটা গেল, এটা গেল শিখ, এটা পড়ে থাকলো জেনারেল। স্যার জেনারেল মানে কি? জেনারেল শব্দটার অর্থটা তোমাকে কিন্তু এখানে বুঝতে হবে। বর্তমান তোমরা জেনারেল বলতে যেটা বোঝো সেই দিয়ে এখানে কানেক্ট করলে হবে না, কিন্তু ভুল হয়ে যাবে। জেনারেল মানে হচ্ছে মুসলিমকে 78টা সিট রিজার্ভ করে দিলাম এই 292টার মধ্যে, 4টে সিট রিজার্ভ করে দিলাম শিখদের জন্য, বাকি যা পড়ে থাকছে সেটাই হচ্ছে জেনারেল। তার মানেটা কি হচ্ছে, মুসলিম আর শিখকে বাদ দিলে বাকি যা পড়ে থাকবে সেটাকেই জেনারেল বলবো। ঠিক আছে, জেনারেলের অন্য কোনো রকম এক্সপ্লেনেশন নেই কিন্তু। ঠিক আছে, তার মানে এই 210-এর মধ্যে মুসলিম আর শিখের ব্যাপারটা ঘটছে না। ঠিক আছে, তাহলে যদি বলি খ্রিস্টানরা কোথায় পড়ে থাকছে, কোন কোন অংশটুকুতে পড়ছে? না, ওই 210-এর মধ্যে। রাইট, একদম গুড। এইভাবে আন্ডারস্ট্যান্ডিংটাকে এই লেভেলে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে 292টাকেও গল্পটাকেও আমি ক্লিয়ার করে দিলাম। রাইট, ওকে। এবার লাস্ট তোমাদেরকে আমি দু একটা পয়েন্ট, আমি তোমাদেরকে দু একটা লাইন বলছি, ইউ হ্যাভ টু এগ্রি অর ডিসএগ্রি হোয়াট এভার। তোমাদের সেটা এতক্ষণ পড়ে যেটা মনে হলো, এতক্ষণ পড়াশোনা করার পর, ক্লাস করার পর যেটা তোমাদের মনে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাকে এগ্রি করতে পারবে আর ডিসএগ্রি করতে পারবে। আমি স্টেটমেন্ট বলছি, মন দিয়ে শোনো, ঠিক আছে? তারপর দেখো তোমাদের কি মনে হচ্ছে। হুম, আচ্ছা, আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বলবো যে এটাতে কমিউনাল রিপ্রেজেন্টেশন ছিল। আমার স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমি পুলকেশ মাইতি, আমি বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে কমিউনাল রিপ্রেজেন্টেশন ছিল। আনসার প্রত্যেকেই করো, আমি আনসার শেষে বলে দিচ্ছি। ভুল হলে কোনো রকম পানিশমেন্ট নেই, সুতরাং নির্দ্বিধায় তারপর কোনো রকম অ্যাংজাইটি ছাড়াই আনসার করো। আনসার হচ্ছে ইয়েস। ঠিক আছে, আনসার হচ্ছে ইয়েস, কমিউনাল রিপ্রেজেন্টেশন ছিল। এই তো মুসলিম শিখ কমিউনাল। ঠিক আছে, যাদের মধ্যে ভুল ধারণাটা ছিল ক্লিয়ার করে নাও। আকাশ, লীনা এবং সঞ্চারী, সঞ্চারী দেখো তুমি কিছুটা দিন পড়াশোনা করছো, কিন্তু দেখো আন্ডারস্ট্যান্ডিংটাকে কোন লেভেলে নিয়ে যেতে হবে। তাই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ওই জন্যই আমি শুরুতে বলে দিয়েছিলাম খেয়াল রাখবে। এমন অনেক পয়েন্ট জানবে যেটা কিনা তোমরা প্রথমবার জানছো। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট আমি কি বলা যেতে পারে, আমি নিজেই তৈরি করছি একটা স্টেটমেন্ট, দাঁড়াও আমি একটুখানি তৈরি করি। আচ্ছা, এটাকে যদি আমি বলি যে এটা মানে এটা মিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সিএ, এটা ছিল পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড। এম আই রাইট অর রং? ইয়েস, পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড। তোমাদের কাছে একদম কিন্তু ক্লিয়ার করে ভাসছে। নমিনেটেড দেখতে পাচ্ছ 93 জন, তোমাদের চোখের সামনে ভাসছে। আশা করি পিডিএফটা তোমাদেরকে যেভাবে দেখিয়েছি, যেভাবে আলোচনা করছি। আর বাম দিকে তোমাদের চোখের সামনে ভাসছে 296 জন, যেখানে ইলেক্টেড লেখা আছে, কিন্তু সেটা ইলেকশনটা কি, ইনডিরেক্ট ইলেকশন। ঠিক আছে, তো এই যে লাস্টে যেটা জিজ্ঞেস করলাম তোমাকে, যেটা জিজ্ঞেস করলাম কমিউনাল রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে তোমাকে প্রশ্ন করবে না, এতদিন করেনি, ভবিষ্যতে করলে করতে পারে, এতদিন করেনি। কিন্তু এই প্রশ্নটা বহুতবার করে ফেলেছে যে 4টে অপশনের মধ্যে কারেক্ট অপশনটা এটাই ছিল। অনেকবার করেছে পিএসসি, ডব্লিউবিসিএস এ, প্রিলিমস এ, মেন্সে, যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ছিল পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড। এই প্রশ্নটা অনেকবার একাধিকবার করেছে। ঠিক আছে, তো এই ছিল ঘটনা। এবার তোমাদেরকে ওই ইনডিরেক্ট ইলেকশনটা সম্বন্ধে আর একটুখানি বলে দিই, কারণ ইনডিরেক্ট ইলেকশনটা বর্তমানে আমাদেরকে হিউজ লেভেলে আমাদেরকে জানতে হয়, কারণ আমরা কানেক্টেড। আমরা বর্তমানে আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসিতে, আমাদের যেভাবে ডেমোক্রেসি চলে, আমাদের যেভাবে গভর্নমেন্ট সিস্টেম চলে, সেখানে ইনডিরেক্ট ইলেকশনটা হিউজ লেভেলে কানেক্টেড। তো তোমরা ইনডিরেক্ট ইলেকশন কোথায় দেখতে পাও বলো তো? ইনডিরেক্ট ইলেকশন সম্পর্কে তোমাদের জানা হয়ে গেছে, কিন্তু ইনডিরেক্ট ইলেকশনটা খুব সহজভাবে এই ধরনের ন্যারেটিভ রাখবে যে ইনডিরেক্ট ইলেকশন আমরা সেটাকেই বলবো যেখানে আমরা কমন পিপলরা ভোটাধিকার দিতে পাচ্ছি না, কিন্তু সেখানে ইলেকশন হচ্ছে, আমরা কমন পিপলরা দিচ্ছি না। কে দিচ্ছে সেটা আমি পরে বলে দিচ্ছি।
আমরা দিতে পারছি না, সেটাকে প্রথমে আইডেন্টিফাই করো, দেন ইট উড বি কল্ড ইনডিরেক্ট ইলেকশন। এবার তোমরা বলো তো কোথায় কোথায় ইনডিরেক্ট ইলেকশন দেখতে পারো, বলো, অনেকগুলো নাম আসবে, অনেকগুলো নাম আসবে। পিউ, সুদীপ্ত, তোমরা একটা বলেছো, আরো বলো, আরো মাথা খাটাও, আরো আসবে। ইয়েস, আর 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 আসছে না, আরো আসবে, তোমরা জানো সবগুলোই, আরো আসবে, খেয়াল করো, আরো একটা আসবে, আর একটা তো আসবে, আর একটা মিস হয়ে যাচ্ছে। দুটো জিনিস বলা হয়ে গেছে, একদম প্রেসিডেন্ট, রাজ্যসভা হয়ে গেছে, আরো দুটো আসবে অ্যাকচুয়ালি। একদম সুদীপ্ত, সুদীপ্ত, ভেরি গুড। স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, SLC, যেটাকে তোমরা বলতে পারো বিধান পরিষদ, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। আমরা যখন স্টেট লেজিসলেচার পড়বো তখন হিউজ লেভেলে এইসব জানবো। সুদীপ্ত, ইউ আর কারেক্ট। আর শৈলজ, ডেফিনেটলি ভাইস প্রেসিডেন্ট। তো এই চারটে জিনিসকে মাথায় রাখবে অ্যাটলিস্ট, যে ইনডিরেক্ট ইলেকশন আমরা কোথায় দেখতে পাই, রাজ্যসভাতে দেখতে পাই, প্রেসিডেন্টে দেখতে পাই, ভাইস প্রেসিডেন্টে দেখতে পাই। এবং সুদীপ্ত যেটা বললো, ভেরি গুড, যেটাকে কিনা আমরা অনেক সময় ওভারলুক করে যাই, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে বিধান পরিষদ, যেটার ইংরেজিতে আমরা যেটাকে বলি স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, সংক্ষেপে SLC। তো যাই হোক, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করবো, SLC, SLA, সেগুলো অন্য একটা টপিক, যার নাম হচ্ছে স্টেট লেজিসলেচার। সেটা হিউজ টপিক, আমরা ভালো করে জানবো। তো এটা হচ্ছে ঘটনা। তো আমি একটুখানি কানেকশনটা দিয়ে দিই কিভাবে হয়। দেখো, রাজ্যসভাটা দিয়ে ধরি, তাহলে বুঝতে পারবে। এই যে বর্তমানে আমরা যেটা ইলেকশনটা আমরা দেখলাম, ওই যে 296 জন বা 292 জন যেটা দেখলাম, সেটার কানেকশনটা আমরা কিভাবে দেখাবো। দেখো, রাজ্যসভাতে কি হচ্ছে, যারা মেম্বাররা যায়, রাজ্যসভার যারা MP হয়, তাদের ক্ষেত্রে ইলেকশনটাতে অংশগ্রহণ করে কিন্তু এই আমাদের বিধানসভা যেটা রয়েছে তার বিধায়করা। ঠিক আছে, তাহলে এই কানেকশনটা খানিকটা দেখো, ওই 292 যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মতোই খানিকটা হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। রাজ্যসভাতে যখন ভোটাভুটির বিষয়টা হয়, যখন মেম্বাররা যায়, সেখানে ভোট দিয়ে পাঠাই হচ্ছে এই যে বিধানসভা, আমাদের রাজ্যে যে বিধানসভা থাকে, SLA থাকে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের যে বিধায়করা, তারা ভোট দিয়ে পাঠায় রাজ্যসভার MPদেরকে। ঠিক আছে, তো এখানেও তোমরা কি দেখলে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে ওই যে লেজিসলেচার রয়েছে, ওখানকার যারা বিধায়ক তারাই পাঠাচ্ছিল না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে? ইয়েস অর নো? কানেকশনটা পেলে? ওই জন্যই আমি রাজ্যসভার কানেকশনটা নিয়ে এলাম। কানেকশনটা পাওয়া গেল? আচ্ছা, এখন যতটুকু কানেকশন পাচ্ছ রাখো, কারণ এইগুলো আরো ক্লিয়ার হবে। বারবার বলছি, যখন আমরা লেজিসলেচার পড়বো, যখন আমরা পার্লামেন্ট পড়বো, তখন আরো ক্লিয়ার হবে। এখনই বারবার বলছি, যতটুকু জানছো এটাই তোমাদের কাছে সম্পদ হয়ে থাকছে। কারণ যখন আমরা এই ইনডিরেক্ট ইলেকশন নিয়ে পার্লামেন্টের, রাজ্যসভা যখন পড়বো, বা ওই যে বিধান পরিষদ যখন পড়বো, তখন কি মনে হবে জানো, যে এটা তো আমরা অলরেডি কিছুটা জানি। তাহলে তখন তোমাদের কাছে সহজ হয়ে যাবে বিষয়টা আরো। ঠিক আছে, তখন তোমাদের নিজেদেরকে ম্যাচিউরড মনে হবে, যে অলরেডি এই বিষয়ে আমরা কিছুটা হলেও নলেজেবল। রাইট? ওকে, আমার তরফ থেকে আজকে এই পর্যন্ত থাক। তোমাদেরকে 5টা মিনিট সময় দিচ্ছি, তোমরা চাইলে ইন্টারাক্ট করতে পারো এই আমাদের পড়াশোনা সংক্রান্ত, যেহেতু আজকে প্রথম দিন ক্লাস। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে করতে পারো, সেটা ইন্টারাকশনই বলা যায়। 2-4 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি আমি। আজকে এই অংশটুকু থাকলো। এখনো মোর দ্যান 50% কিন্তু আমাদের অংশ বাকি রয়েছে। খুব ভাইটাল জায়গা আমাদের কিন্তু বাকি রয়েছে এই টপিকের। এই টপিকটা মেকিং অফ দ্য কনস্টিটিউশন 2টো ক্লাসে আমরা শেষ করব। পরবর্তী ক্লাস যেদিন আমাদের থাকবে, সেদিন কিন্তু অবশ্যই তোমরা যারা আজকে থাকলে তোমরা সবাই থেকো, নইলে কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে যাবে জানাটা। রাইট? তো তোমরা কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, আজকের যা ক্লাস হলো সেই সংক্রান্ত। আচ্ছা, সৌভিক প্রশ্ন করছে, স্যার ক্যাবিনেট অ্যাসেম্বলিতে 389 মেম্বার ছিল, ওইটার কি কোনো কারণ ছিল? মানে বেশি কম হতে পারে? ইয়েস সৌভিক, দেখো, প্রথম কথা হচ্ছে 389 মেম্বারটা কে ঠিক করে দিয়ে গেল বলো? ক্যাবিনেট মিশন। ভেরি গুড, এগুলো কিন্তু তোমায় লক্ষ্মীকান্ত শেখাবে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, ক্যাবিনেট মিশন ঠিক করে দিয়ে গেল। এবার তোমার প্রশ্নটাতে আসি, যেভাবে কেন কম বেশি হতে পারতো। রাইট, কম বেশি হতে পারতো, একদম ভ্যালিড। সেটা হচ্ছে আমরা কি দেখলাম, এই 389 ফুলফিলটা হচ্ছে কোথা থেকে, মেম্বার গুলো আসছে কোথা থেকে? নমিনেটেড আর ইলেক্টেড। ভেরি গুড, তার মানে প্রভিন্স আর হচ্ছে প্রিন্সলি স্টেট। রাইট, তোমার শব্দটাকে, তোমার আনসারটাকে আমি আরো ক্ল্যারিফাই করে বলে দিলাম। তাহলে নমিনেটেড মানে হচ্ছে প্রিন্সলি স্টেট, আর হচ্ছে ইলেক্টেড ইনডিরেক্ট ইলেকশন, তার মানে হচ্ছে গভর্নর প্রভিন্স। ভেরি গুড। তো তখন এটা ঠিক হয়ে গিয়েছিল, ওই ক্যাবিনেট মিশন এটা ঠিক করে দিয়ে গিয়েছিল যে পার মিলিয়ন, তোমরা মিলিয়ন সম্বন্ধে খুব জ্ঞাত রয়েছে, ফেসবুক ইউটিউবে মিলিয়ন ভিউ, এটা আমরা দেখতে খুব ভালোবাসি। তো মিলিয়ন তার মানে হচ্ছে 10 লাখ। রাইট, 10 লাখ তো মিলিয়ন। ওকে,
তো তখন হ্যাঁ। এটা ক্যাবিনেট মিশন ঠিক করে দিয়েছিল যে পার মিলিয়ন হিসেবে একটা সিট হবে। তো তাহলে বুঝতেই পারছো পপুলেশনের উপর ভিত্তি করেই এই সংখ্যাটা ঠিক হয়েছিল মোটের উপর করে। তোমার আনসারটা এটা হচ্ছে যথার্থ আনসার। আচ্ছা আচ্ছা, Clear হয়েছে? পার মিলিয়ন এক একজন করে। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক হয়েছিল। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে।